আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে মাস্টার টপিক কোর্স সাইকেল 1 এ তোমাদের সবাইকে স্বাগতম। ফার্স্ট অফ অল আজকে আমাদের কিন্তু একটু শুরু করতে দেরি হয়ে গেল আর কি, কারণ আমরা একই সাথে আজকে দুইটা জায়গাতে লাইভে যাচ্ছি। একটা হচ্ছে তোমাদের মাস্টার টপিক কোর্স সাইকেল 1 এ যেটা আমাদের প্রাইভেট গ্রুপ রয়েছে সেখান থেকে, এবং আমাদের বায়োলজি লাভার স্পেস থেকে। আমরা একই সাথে দুইটা ডিভাইসে যাওয়ার কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে। তো আমাদের এই লাইভটিকে কোথা থেকে দেখছো, কিভাবে দেখছো, কাইন্ডলি একটু আমাদেরকে একটু জানাও, এবং আমাদের কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। ওকে, এটা একটু সবাই যদি একটু কমেন্টে জানাতে খুবই ভালো হতো আর কি। আচ্ছা, আমার মনে হয় যে লাইভে সবাইকে একটু মেনশন করে দিই আর কি। আমরা সবাই একটু চলে আসো আর কি। আমাদের লাইভ যে শুরু হলো, আমি চাই যে সবাই আমাদের প্রথম যে ক্লাসটা এখানে সবাইকে আমরা একটু দেখতে চাচ্ছি আর কি। আমাদের কোথায় কোথায় কি রয়েছে আমি একটু দেখে নিই, আমাদের গ্রুপ এবং পেজে সবকিছু ঠিকঠাক চলছে কিনা। আর কি, কারণ আমরা একই সাথে আজকে দুইটা জায়গাতে লাইভে যাচ্ছি। একটা হচ্ছে তোমাদের আচ্ছা ওকে, আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের গ্রুপ থেকে মূলত আমরা বেশি আজকে প্রায়োরিটি দিচ্ছি আর কি, কারণ গ্রুপে আমরা মেইনলি আমাদের ক্যামেরা সেটআপের ক্লাস হচ্ছে গ্রুপে, আর পেজ থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো আর কি আজকের ক্লাসটা আর কি, যাতে করে সবাই দেখতে পারে আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের পেজের কি আপডেট আর কি, আমাকে পেজের জন্য আমাকে একটা ফোন দাও দেখি, পেজের কমেন্টগুলো একটু দেখি আর কি। পেজ থেকে এটা নাকি গ্রুপ থেকে? আচ্ছা, পেজ থেকে কেউ একজন যাও দেখি। পেজ থেকে দাঁড়াও, আমি দেখে নিচ্ছি পেজ থেকে। পেজের কমেন্টসগুলো কোথায়? গ্রুপে লাইভ দিয়ে শেয়ার দিয়ে দিও তো এটা। সবাই একটু আসি, সবাই আমরা একটু ক্লাসে একটু আসি। আমাদের এটা কি পেজে গেছে লাইভে? পেজ থেকে কি লাইভে যাওয়া হয়েছে? আচ্ছা, আমি একটু সবাই একটু কমেন্ট করুন পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গায় আলিফ ভাইয়া এক্সট্রা নয়েজ হচ্ছে। ওকে, পেজ থেকে। আচ্ছা, আমাদের তাহলে পেজ এবং গ্রুপ আমাদের দুটো থেকে গেলাম। যারা যারা পেজে রয়েছে, আমাদের এক্সট্রা কি নয়েজ হচ্ছে এরকম কিছু আমাকে একটু বলো দেখি, আমি একটু দেখে নিই। গেলাম, যারা যারা পেজে রয়েছে, আমাদের এক্সট্রা কি নয়েজ হচ্ছে এরকম কিছু আমাকে একটু বলো দেখি, আমি একটু দেখে নিই। যারা যারা পেজে রয়েছে, আচ্ছা ওকে, আশা রেখে নয়েজ হবে না, আমি তোমাদের জন্য এটা করে নিচ্ছি। সবাই একটু খাতা কলম নিয়ে আমরা একটু বসে পড়ি, কারণ আজকে আমাদের একটু প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসের জন্য আমাদের হয়তো আজকে একটু টাইম লাগছে। আমরা বেশিক্ষণ ক্লাস নিব না আর কি, আমাদের শর্টের মধ্যে আমাদের ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ, দ্রুতই ক্লাস হয়ে যাবে। একটু তোমরা অপেক্ষা করো, শুধু আমি যাতে নয়েজটা না আসে এই জন্য একটা ব্যবস্থা করে নিচ্ছি আর কি, যাতে এই নয়েজটাও না আসে তোমাদের। ওকে, আমার মনে হয় এখন নয়েজটা বেশ কম হবে আর কি। আচ্ছা, তো চলো, যেই হোক, যারা যারা তোমরা আজকে ক্লাস দেখছো, তাহলে আমরা শুরু করলাম আমাদের মাস্টার টপিক কোর্স সাইকেল 1 এর প্রথম ক্লাস। প্রথমে যে কথাটাই আসি, যে আমাদের ক্লাসের কিছু রুলস এবং রেগুলেশনের মধ্যে এক নাম্বার যে কথাটা, সেটা হচ্ছে যে আমাদের এই সাইকেল 1 এ যারা যারা তোমরা রয়েছো আর কি, মাস্টার টপিক কোর্স সাইকেল 1 এ, দয়া করে সবাই একটু রেগুলার ভিত্তিতে একটু পড়াশোনাটা অবশ্যই করবে। এটা এক নাম্বার কথা। দুই নাম্বার কথার মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে যে তোমাদের জন্য একটা টেলিগ্রাম আজকেই গ্রুপ বানানো হবে। এই টেলিগ্রাম গ্রুপে তোমরা তোমাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো। আর আমাদের বায়োলজি লাভার্স গ্রুপ, যেটা আমাদের মেইন মাদার যে গ্রুপ বায়োলজি লাভার্স, এইখানে তোমরা আজকে যতটুকু পড়ানো হবে এই কোর্সটা বা এই টপিকটার যে হোমওয়ার্ক, এটা অবশ্যই তোমরা বায়োলজি লাভার্স আমাদের যে মাদার গ্রুপ রয়েছে এই গ্রুপে তোমরা কিন্তু সবাই পোস্ট করবা। তাহলে এতটুকু করলে অন্তত পক্ষে আমাদের এই কষ্টটা সার্থক হবে আর কি। আচ্ছা, তাহলে চলো আজকে আমরা শুরু করে দিই আর কি। আমাদের মূলত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই দেখছে আর কি। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আমরা আমাদের শুরু করে দিই আজকের মূল পড়াটা। দেখো, আজকে আমাদের কিন্তু মেইন টপিকটা হচ্ছে কিন্তু কোষ প্রাচীর। কারণ আমাদের কোর্স এবং মাস্টার টপিক কোর্সে কিন্তু আমরা এক্সট্রা যে জিনিসগুলো, মানে যেটা খুবই কম ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো নিয়ে আমরা ফোকাস করবো না। আমরা করবো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকের উপর ফোকাস, যেখান থেকে আমাদের প্রশ্ন সবচেয়ে বেশি আসবে। তাহলে মাস্টার টপিক কোর্সের প্রথম যে কোর্সটির নাম হচ্ছে, সেই কোর্সটা হচ্ছে কিন্তু তোমরা সবাই জানো, আমাদের কোষ প্রাচীর।
তো কোষ প্রাচীর নিয়ে আমাদের প্রথমে দিকে আমাদের যে কথাটা চলে আসবে, আমরা জানি যে উদ্ভিদের একটা অনন্য বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীর, কিন্তু প্রাণী কোষের কিন্তু কোষ প্রাচীর থাকে না। আর এই কোষ প্রাচীরকে তোমরা অলরেডি জানো, সেটাকে কিন্তু বলা হয় সেল ওয়াল। কোষ প্রাচীরকে তোমরা সবাই জানো, এটাকে বলা হয় সেল ওয়াল। ওকে, তাহলে যদি কখনো আসে যে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্যের নামটা কি? কোষ প্রাচীর। আচ্ছা, এখন চলে আসি কোষ প্রাচীরের যে গঠন, এই গঠন প্রণালীতে আর কি। আচ্ছা, মোহাম্মদ খালিদ, নয়েজের জন্য বোঝা যাচ্ছে না। খালিদ, নয়েজের জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, বোঝা যাচ্ছে না নয়েজের জন্য কি আমাদের? ওকে, আমি একটু দেখে নিই। আচ্ছা, সবাই একটু ওয়েট করো তো, আমাদের মনে হয় আচ্ছা, হ্যালো, তোমরা একটু শুনতে পেলে আমাকে একটু কাইন্ডলি একটু জানাও তো যে সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা আর কি, আমাদের সাউন্ডটা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। আমাদের সাউন্ডটা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা গ্রুপে? আমাদের সাউন্ডটা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা গ্রুপে যারা রয়েছে, গ্রুপের গ্রোন আর কি। সৌরভ বিশ্বাস, আমাদের কি হ্যালো, আমাদের কি? আচ্ছা, যাই হোক, আজকে একটু মনে নয়েজ হচ্ছে আর কি, আজকে একটু নয়েজ হচ্ছে। দেখি, আমরা চেষ্টা করবো আর কি, যাতে নেক্সট দিন থেকে আমাদের হয়তো সেট আপের কারণে কোনো জায়গায় নয়েজ হচ্ছে কিনা এটা দেখে নেওয়ার জন্য আর কি। ক্লিয়ার থাকলে আমাকে একটু জানাও, যদি ক্লিয়ার থাকে তাহলে আমাকে একটু জানাও আর কি। আচ্ছা, ওকে, চলো আমরা একটু শুরু করে দিই আর কি। জানি না আমাদের আজকের ক্লাসের মানে সাউন্ডের কেন এরকম হচ্ছে। ফাহাদ, তুমি এটা করো তো, উপরে একটু স্ক্রল করে আমাদের স্ক্রিনে যাও একটু, আমি স্ক্রিনটাতে দেখে নিই আর কি। সাউন্ডটা হয়তো বা এইটাতে, হ্যাঁ, এইদিকে আসো, উপরে যাও, দেখে নিই আর কি আমাদের একটু কমেন্ট সহকারে। ওকে, এক্সপ্যান্ড করে দাও এটা, নিচে এক্সপ্যান্ড আসছে দেখো। না, ছোট হবে না, এক্সপ্যান্ড হবে এটা। আচ্ছা, ছোট হয়ে যাচ্ছে, এক্সপ্যান্ড করো। আচ্ছা, ঠিক আছে, থাক, এইটাই থাক। আচ্ছা, ক্লিয়ার স্যার, ক্লিয়ার আসছে, বাট নয়েজ হচ্ছে আর কি। আচ্ছা, অনেক সাউন্ড ভাই সাবিতাল শোনা যাচ্ছে ভাইয়া, বাট নয়েজ হচ্ছে। আচ্ছা, যাই হোক, আজকে একটু যদি নয়েজ হয়েও থাকে আর কি, আমার মনে হয় একটু তোমরা একটু সহ্য করে নাও, দেখি আর কি আমাদের নয়েজটা যাতে একটু না হয়। আমি ওই এসি রিমোট ওইটা দাও তো, দরকার হলে ওইটাও আমরা একটু ইয়ে করে দিই আর কি। কিন্তু এরকম এত তো সাউন্ডে ঝামেলা হওয়ার কথা না আর কি, এরকম ভাবে।
আচ্ছা, তাহলে আমাদের আজকে যে টপিকটা আসবে সেই টপিকটা হচ্ছে কোষ প্রাচীর। এবং আমরা জানি কোষ প্রাচীরের একটা অনন্য বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য যাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। আর এই যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা মূলত আমাদের কয়টা স্তরে বিভক্ত আমরা সবাই জানি। কোষ প্রাচীরের মূলত রয়েছে তিনটা স্তর, একটাকে বলা হয় মধ্য পর্দা, 2 নম্বরকে বলা হয় প্রাইমারি পর্দা এবং 3 নম্বরকে বলা হয় সেকেন্ডারি পর্দা। ক্লিয়ার এতটুকু জিনিস? তাহলে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে মূলত আমাদের কোনটা আসবে, প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি পর্দা। দেখো এখানে কিছু ইনফরমেশন লেখা রয়েছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা অন্যতম বৈশিষ্ট্য, যেটা আমরা পড়েছি এই জায়গাটাতে। উদ্ভিদ কোষে মধ্য পর্দা এবং কোষ ঝিল্লির মাঝখানে জড় কোষ প্রাচীরের অবস্থান, ব্যাকটেরিয়া এবং ছত্রাকের কোষ প্রাচীর থাকে। এবং আমাদের একটা কথা থাকে যে এই যে ছত্রাকের যে কোষ প্রাচীর, খুবই ভালো করে মনে রেখো, ছত্রাকের কোষ প্রাচীর গঠন হয় একটা কঠিন জিনিস দ্বারা যার নাম কাইটিন। এটা কিন্তু পরীক্ষাতে অনেক আসে। ছত্রাকের কোষ প্রাচীর গঠন হয় কি কি দ্বারা বলো তো, কমেন্টে একটু জানাও। সেটা হচ্ছে কাইটিন দ্বারা গঠিত হয়। ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠন হয় সবাই একটু বলো। ছত্রাকের কোষ প্রাচীর গঠন হয় কাইটিন দ্বারা। ওকে, আর আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠন হয় আরো একটা চমৎকার জিনিস দ্বারা, সেটাকে আমরা বলি কি বলতো, এলপি। এল ডট পি, তার মানে এটাকে বলা হচ্ছে লিপোপ্রোটিন। এটাকে বলা হচ্ছে কি বলতো, লিপোপ্রোটিন। ওকে, আশা রাখি তাহলে মনে থাকবে। তাহলে সবাই আমাকে একটু কমেন্টে জানাও তো যে ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, কাইটিন, আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, লিপোপ্রোটিন। মনে রাখবা কিভাবে আর কি। দেখো ছত্রাক মানে ব্যাঙের ছাতা, একটু মনে করি, ব্যাঙের ছাতা আর একটা ব্যাকটেরিয়া, কোনটা বেশি শক্ত বা কোনটা বেশি কঠিন পদার্থ? অবশ্যই ব্যাঙের ছাতা বা ছত্রাক, এটা একটা বেশি কঠিন পদার্থ না? এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে ছত্রাক যেহেতু কঠিন, এই জন্য এখানে কাইটিন থাকে, আর ব্যাকটেরিয়া একটু নরম নরম ভাব, এই জন্য এখানে থাকে লিপোপ্রোটিন। ওকে, পূজা চক্রবর্তী, আলিফ, কাইটিন, ওকে ঠিক আছে, এবং লিপোপ্রোটিন। আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড ভেরি গুড। সবাই কমেন্ট একটু জানাও, আমরা অবশ্যই চাই। বর্ষণ গাঙ্গুলি কাইটিন, পূজা, আলিফ, সবাই, ঐশী বলছে কাইটিন। ওকে, এবং আমরা এতটুকু জানি যে প্রাণী কোষের ক্ষেত্রে, এই যে দেখো, প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষের ক্ষেত্রে কি থাকে না, কোষ প্রাচীর থাকে না। ওকে, আচ্ছা চলো এর পরের দিকে আমরা চলে যাই আমাদের নেক্সট যেই টপিকটা সেই জায়গাটাতে। নেক্সটের খুবই চমৎকারভাবে একটা জিনিসের দিকে একটু খেয়াল করে দেখো। আমরা আগে কিন্তু বলেছি যে কোষ প্রাচীরের মূলত পর্দা যেন কয়টা, তিনটা। একটা প্রাইমারি পর্দা, একটা সেকেন্ডারি পর্দা, আর সবার প্রথমে যেটা আসে সেটাকে আমরা বলি কিন্তু মধ্য পর্দা। তাহলে এখানে দেখো, এই যে মধ্য পর্দা লেখা রয়েছে, আমি এখানে একটা লাল দাগ দিয়ে দিলাম, একটা লাল দাগ আসলো, দেখো এটা। এই যে খেয়াল করছি আর কি আমরা, দেখো এখানে কিন্তু 3 ধরনের কালার আমরা দেখতে পাচ্ছি। একটা মধ্য পর্দার লাল কালার, একটা দেখো সবুজ কালার, সবুজ কালারকে দিয়েছি প্রাইমারি প্রাচীর বা প্রাথমিক পর্দা, এবং যে হলুদ 3টা স্তর রয়েছে এটা হচ্ছে সেকেন্ডারি পর্দা। ক্লিয়ার এতটুকু জিনিস? পর্দা বলতে স্তর আমরা বলতে পারি। আর এই যে দেখো এইখানে একটা কিন্তু ফাঁকা জায়গা রয়েছে। তাহলে দেখো এই যে ফাঁকা যে জায়গা, এই ফাঁকা জায়গাকে কিন্তু বলা হয় পিট, PIT। পিট মানে কিন্তু কূপ। পিট মানে কি সবাই বলো তো? পিট মানে কিন্তু হচ্ছে কূপ। ওকে, তাহলে এইখানে যদি একটা পিট থাকে তাহলে তোমরা সবাই জানো ফাঁকা জায়গা তো এই পারে রয়েছে, এইটাকে বলা হচ্ছে কি একটা পিট বা কূপ। পিট বা কি কূপ। তাহলে বলো তো, এইদিকে একটা পিট, এইদিকে একটা পিট, 2 পিট মিলে কি হয়, পিট পিট না, 2 পিট মিলে সেটাকে আমরা বলবো পিট পেয়ার বা কূপ জোড়া। পিট পেয়ার বা কূপ জোড়া। ক্লিয়ার? মনে থাকবে? আচ্ছা তাহলে বলো তো আমাদের কোষ প্রাচীরের কয়টা আবরণ? 3টা আবরণ। মাঝখানে যেটা আসবে সেটা মধ্যপর্দা। মনে রাখবা মধ্যপর্দা সবার প্রথমে আসে। মধ্যপর্দা সবার প্রথমে আসে। মধ্যপর্দার উপরে যেই আবরণ পড়ে সেটা মিলে গঠন হবে কোনটা? প্রাইমারি পর্দা বা প্রাইমারি প্রাচীর। ওকে, এই প্রাইমারি পর্দা বা প্রাইমারি প্রাচীরের উপরে যে আবরণগুলো পড়বে 1 2 3, 3টা স্তর পড়ছে, এটা মিলে গঠন করবে কি? সেকেন্ডারি প্রাচীর। ওকে, আচ্ছা, আর এই মাঝখানে, এদের মাঝখানে যে একটা ফাঁকা অংশ থাকবে এটাকে বলা হচ্ছে পিট। তাহলে এইদিকে একটা পিট, এইদিকে একটা পিট, 2 পিট মিলে যেটা হচ্ছে সেটাকে আমরা বলবো পিট পেয়ার বা কূপ জোড়া। তাহলে আমাকে একটা প্রশ্ন করি তো তোমাদের সবাইকে, যে এই যে পিট যে পেয়ার রয়েছে, এই পিট পেয়ারের মাঝখানে তো আমরা একটা লাল কালারের একটা আবরণ দেখতে পাচ্ছি বা একটা পর্দা দেখতে পাচ্ছি। এই লাল আবরণটাকে কি বলতে পারি আর কি আমরা? অবশ্যই লাল আবরণটাকে তোমরা জানো যে লাল আবরণটাকে বা লাল স্তরটাকে তোমরা বলেছিলে কি? পিট মেমব্রেন। তাহলে এই যে এই অংশটাকেই কিন্তু বলা হচ্ছে পিট মেমব্রেন, PIT
MEMBRANE, পিট মেমব্রেন। তাহলে বলো তো এটাকে বলা হচ্ছে কি পিট মেমব্রেন। তাহলে আমরা এখানে একটা জিনিস যোগ করতে পারি, যাহাই পিট মেমব্রেন সেটাই কিন্তু এক ধরনের মধ্যপর্দা। কারণটা কি, দেখো এইখানের নাম হলো কিন্তু মধ্যপর্দা, আর যখন এখানে ফাঁকা জায়গা থাকছে এইদিকে পিট এইদিকে পিট, তখন এটার নাম দিয়ে দিলাম আমি কি পিট মেমব্রেন। কিন্তু আমরা কি বলতে পারি না পিট মেমব্রেনই এক ধরনের মধ্যপর্দা? তাহলে বলো তো পিট মেমব্রেন এক ধরনের কি? আমাকে একটু কমেন্টে একটু জানাও, পিট মেমব্রেন এক ধরনের কি? সবাই একটু কমেন্টে জানাও, দ্রুত দ্রুত দ্রুত। পিট মেমব্রেন এক ধরনের কি? ওকে, পিট মেমব্রেন হচ্ছে এক ধরনের মধ্যপর্দা। পিট মেমব্রেন এক ধরনের কি পর্দা? মধ্যপর্দা। আশা রাখি জিনিসটা তোমরা বুঝতে পারছো আর কি, তাই না? আচ্ছা চলো তাহলে এরপর দিকে সবাই কি ক্লিয়ার? এতটুকু একটু জানাও তো, সবাই কি ক্লিয়ার এটা? আচ্ছা, পূজা উত্তর দিচ্ছে, শারবান উত্তর দিচ্ছে, তারপর সেচুতি মধ্যপর্দা। হ্যাঁ, সবাই একটু উত্তর দাও, সবারটা আমি একটু শুনি বুঝি। আলিফ উত্তর দিয়েছে মধ্যপর্দা। ওকে, অ্যাবসলিউট রাইট আলিফ। ওকে, আমাদের পেজে যারা দেখছো তারাও তোমরা কমেন্ট করতে পারো আর কি। ওকে, মধ্যপর্দা। নুসরাত উত্তর দিয়েছে মধ্যপর্দা, ফাহিম শাহরিয়ার মধ্যপর্দা, খালিদ উত্তর দিয়েছে মধ্যপর্দা। ভেরি গুড, এই তো তোমরা ভালো বুঝতে পারছো এই জায়গাটাতে। চলো এখন আমরা চলে যাই আমাদের নেক্সট যে টপিকটা, সেই টপিকটাতে আর কি। ওকে, আমরা এখন চলে যাব আমাদের নেক্সট স্লাইডে। এই নেক্সট স্লাইডের এইখানে দেখো, এখানে কিছু লেখা রয়েছে আর কি। সেটা হচ্ছে আমাদের যে এই যে তিনটা লেয়ার দ্বারা আমাদের যে কোষ প্রাচীর গঠিত হচ্ছে, এখানে দেখো তিনটি ভিন্ন ভিন্ন লেয়ার বা স্তর দ্বারা গঠিত হচ্ছে। এই যে লেয়ারগুলোর মধ্যে সবার প্রথমে আসে আমাদের মধ্যপর্দা। এই মধ্যপর্দা কি কি দ্বারা গঠিত? মনে রেখো, মধ্যপর্দা গঠিত হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন দ্বারা। আমি আবারও বলছি, দুইটা উপাদান দ্বারা, ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন। আমার সাথে সাথে বলো সবাই, ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন, মনে থাকবে এটা। তাহলে দেখো, মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ের সূচনা ঘটে। তার মানেটা কি, আমাদের যখন কোষ পর্দা তৈরি হওয়া শুরু করে, মানে মধ্যপর্দা, এই মধ্যপর্দাটা তৈরি হওয়া শুরু করে কখন? আমাদের যে মাইটোটিক কোষ বিভাজন রয়েছে বা মাইটোসিসের যে ধাপগুলো রয়েছে, ওই ধাপের 5 নম্বর ধাপকে বলা হয় টেলোফেজ। টেলোফেজের একদম সূচনাতে এই মধ্যপর্দা তৈরি হওয়ার সূচনা ঘটে। তাহলে মধ্যপর্দা গঠন হয় কয়টা জিনিস দ্বারা? অলরেডি আমরা জানি দুইটা জিনিস দ্বারা, একটাকে বলা হয় ফ্র্যাগমোপ্লাস্ট আর একটাকে বলা হয় পেকটিন। তাহলে দেখো এই যে লেখা রয়েছে ফ্র্যাগমোপ্লাস্ট এবং আরেকটা হচ্ছে দেখো পেকটিন জাতীয় ভেসিকল। এখন অনেকে বলতে পারে ভাইয়া ভেসিকল মানেটা কি? বাবা, ভেসিকল মানে হচ্ছে ছোট ছোট বুদবুদ বা ছোট ছোট ফুসকুড়ি, আর ভ্যাকুল মানে কি? বড় একটা শূন্যস্থান। অনেকের মনে হইতে পারে ভাই ভেসিকল আর ভ্যাকুল কি জিনিস? তাহলে দেখো ভেসিকলটা কি জিনিস বলো তো? ভেসিকলটা হচ্ছে ছোট 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 কি বলা যায় আর কি, গুটির মতো অংশ। আর ভ্যাকুল কথাটা আসছে ভ্যাকুয়াম থেকে, আর ভ্যাকুয়াম মানে কি জানি? বড় একটা বুদবুদের মতো অংশ, তাই না? আচ্ছা, তাহলে দেখো সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা কোনটা বলো তো? পেকটিন জাতীয় ভেসিকল দ্বারা আমাদের মধ্যপর্দা সৃষ্টি হয়। তাহলে দুইটা উপাদান, সাইটোপ্লাজম থেকে আসে কোনটা? ফ্র্যাগমোপ্লাস্ট, এবং গোলজি বডি থেকে আসে কোনটা? পেকটিন জাতীয় পদার্থ। এই দুইটা মিলে মূলত আমাদের মধ্যপর্দা গঠিত। আর হ্যাঁ, মধ্যপর্দায় যেহেতু পেকটিন থাকে, এই কারণে মধ্যপর্দায় বেশি পরিমাণে থাকে পেকটিক অ্যাসিড, আর পেকটিক অ্যাসিডের কারণে ওই মধ্যপর্দাটা জেলির মতো থকথকে বা জেলির মতো নরম। তাহলে দেখো মধ্যপর্দায় কোনটা বেশি থাকে? পেকটিক অ্যাসিড বেশি থাকে, যার কারণে এটা হচ্ছে জেলির মতো নরম থাকে আর কি। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি মধ্যপর্দা আমাদের পড়া কমপ্লিট। তাহলে আমি আরেকবার বলে দিই, মধ্যপর্দা গঠন হচ্ছে দুইটা উপাদান দ্বারা, একটাকে বলা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট আর একটাকে বলা হচ্ছে পেকটিন। ফ্র্যাগমোপ্লাস্ট আসে কই থেকে? সাইটোপ্লাজম থেকে। আর পেকটিন আসে কই থেকে বলো তো? গোলজি বডি থেকে। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। আচ্ছা, ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন। আচ্ছা ঠিক আছে, সবাই একটু কমেন্টস করো দেখি আমি একটু। স্বপ্নীল সাহা, ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন। ভেরি গুড স্বপ্নীল, সবাই ওকে, ভেরি গুড। আমাদের সিক্রেট গ্রুপে যারা রয়েছে অনেকে ক্লাস করছো আর কি, এটা একটু কমেন্টে জানাও। আমাদের ক্লাস কিন্তু বেশি বড় হবে না, ছোট ছোট ক্লাস হবে আর কি আমাদের। ওকে, এরপরের দিকে আমি একটু চলে যাই। চলো, এরপরের দিকে দেখো আমাদের লেখা রয়েছে এই জায়গাতে কি, এই জায়গায় একটা ছক দেওয়া রয়েছে। বাট এই ছক পড়ার আগে আমরা আরেকটু উপরের দিকে যাই, একটু দেখো এই টপিকটাতে একটু আসি। তাহলে বলো তো মধ্যপর্দা গঠন হলো কয়টা জিনিস দ্বারা? দুইটা জিনিস দ্বারা। একটাকে বলা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট, ওকে, একটাকে বলা হচ্ছে কি বলতো? ফ্র্যাগমোপ্লাস্ট, এবং আরেকটাকে কি বলা হচ্ছে? পেকটিন।
ফ্রাইমোপ্লাস্ট এবং কি পেকটিন, মনে থাকবে এটা। এখন আসো এই যে প্রাইমারি পর্দা, এই প্রাইমারি পর্দা কি কি দ্বারা গঠিত একটু জানার জন্য মনে রাখবা, প্রাইমারি পর্দা তিনটি উপাদান দ্বারা গঠিত। কয়টি উপাদান? তিনটা। একটাকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সেলুলোজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের নাম কি বলতো? সেলুলোজ, তাই না? যেটা আমরা জানি উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, মানে সবচেয়ে বেশি থাকে যেটা। দুই নম্বরের নাম হচ্ছে সেলুলোজের ছোট ভাই, যার নাম হচ্ছে হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ, এখানে লিখে দিলাম হেমিসেলুলোজ। আর তিন নাম্বার যে জিনিসটা থাকবে সেটাকে আমরা বলি গ্লাইকোপ্রোটিন। সেটাকে আমরা কি বলি বলতো? গ্লাইকোপ্রোটিন। ওকে, তাহলে দেখো এখানে লেখা থাকলো গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন। তাহলে বলো সবাই আমার সাথে সাথে বলো, এই যে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি পর্দা, এটা গঠন হচ্ছে কয়টা জিনিস দ্বারা? তিনটা জিনিস দ্বারা। এক নাম্বার কি বলবো? সেলুলোজ, যেটা কিনা উদ্ভিদের কোষ প্রাচীরের গঠনে সবচেয়ে বেশি উপাদান সেলুলোজ। এরপর থাকবে হেমিসেলুলোজ, এরপর থাকবে গ্লাইকোপ্রোটিন। সবাই একবার একটু বলো তো, সবাই একটু কমেন্ট করে জানাও, সবাই একটু কমেন্ট করে জানাও বাবা। ওকে, সবার আমি কমেন্ট শুনতে যাচ্ছি, সবার কমেন্ট শুনতে যাচ্ছি। ইস্তিয়াক, ভেরি গুড ইস্তিয়াক, খুবই উত্তর দিচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন। ওকে, এখন তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই যে প্রাইমারি পর্দা, আমাকে একটু কমেন্ট করে জানাও তো কোন পর্দাটা। আচ্ছা, এইখানে তো আমরা একটা লাল কালার দিই, এই যে লাল কালারটা হচ্ছে আমাদের কোন পর্দা? মধ্য পর্দা। আচ্ছা, আমাকে এখন তোমরা একটা বলো তো কোন পর্দাটা সবচেয়ে বেশি মোটা? কোন পর্দাটা সবচেয়ে বেশি মোটা? দেখো সেকেন্ডারি পর্দা তিনটা স্তর, প্রাইমারি পর্দা কিন্তু একটা স্তর। তাহলে আমাকে বলো সেকেন্ডারি পর্দা বেশি মোটা নাকি প্রাইমারি পর্দা বেশি মোটা? বলো দেখি, কমেন্টে একটু জানো, তোমরাও জানাতে পারো পেজ থেকে যারা। পেজের আমাকে একটা কি একটু দাও দেখি, পেজের আপডেটটা কি। আচ্ছা, এটা তো গ্রুপের মনে হচ্ছে, পেজের এইটা না, এটা তোমার গ্রুপের, এইটা গ্রুপের, পেজেরটা দাও দেখি কে উত্তর দিচ্ছে আর কি আমাদেরকে। আচ্ছা, সেকেন্ডারি, তামিম হাসান উত্তর দিয়েছে সেকেন্ডারি। রাইট অ্যান্সার, রাইট অ্যান্সার, ভেরি গুড তামিম, ভেরি গুড। অবশ্যই বেশি মোটা হচ্ছে আমাদের কোনটা? সেকেন্ডারি। তাহলে দেখো যেহেতু সেকেন্ডারিতে তিনটা স্তর, এই জন্য সেকেন্ডারি প্রাচীরটা বেশি মোটা। আর প্রাইমারিতে দেখো একটা সবুজ কালার বোঝা যাচ্ছে, তার মানে এটা একটু কম মোটা। মানে এটার পুরুত্ব হবে 1 থেকে 3 মাইক্রোমিটার। তাহলে সবাই একটু জেনে নিই, প্রাইমারি পর্দা তিনটা জিনিস দ্বারা গঠিত, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এবং এইটার পুরুত্ব হচ্ছে কত? 1 থেকে 3 মাইক্রোমিটার, 1 থেকে 3 মাইক্রোমিটার। ওকে, আচ্ছা, এরপরের দিকে যেটা আসবো, এরপরের দিকে আসবো আমরা সেকেন্ডারি প্রাচীরে। মনে রাখতে হবে সেকেন্ডারি প্রাচীর, তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ডারি প্রাচীর হলুদ কালারের তিনটা স্তর, তার মানে সেকেন্ডারি প্রাচীর কিন্তু মোটা। আর সেকেন্ড মানে কি বলতো? সেকেন্ড মানে কিন্তু 2। তাহলে সেকেন্ডারি প্রাচীরে উপাদানও থাকবে 2টা। কয়টা থাকবে? 2টা। তাহলে এই 2টা উপাদানের মধ্যে এখানে একটা লিখি, একটা উপাদানের নাম ওই বিখ্যাত উপাদান যেটা সবসময় আমরা পাই, সেলুলোজ। বিখ্যাত উপাদানের নাম কি বলতো? সেলুলোজ। আর একটা উপাদান থাকবে সেকেন্ডের জন্য, যার নাম কি আমরা সবাই জানি, ভালোবাসার লিগনিন। ভালোবাসার কি আমাদের? লিগনিন, তাই না? এই তো পেয়ে গেলাম। তাহলে সেলুলোজ এবং লিগনিন, সেলুলোজ এবং লিগনিন, এবং সাউন্ড দিও না, তাহলে আসবে। আচ্ছা, আহমেদ উত্তর দিয়েছে সেকেন্ডারি পর্দা আমাদের পেজ থেকে। ফাজবিহা উত্তর দিয়েছে, জেবা উত্তর দিয়েছে সেকেন্ডারি। ভেরি গুড, ভেরি গুড। পেজ গ্রুপ সব একাকার ভাবে ক্লাস হচ্ছে, দারুণ একটা জিনিস হচ্ছে আর কি আমাদের। ওকে, তাহলে আমাদের চলে আসি সেকেন্ডারি প্রাচীর। এখন সেকেন্ডারি প্রাচীর যেহেতু মোটা, সেকেন্ডারি প্রাচীর পুরুত্ব কত হবে দেখো? 5 থেকে 10 মাইক্রোমিটার, 5 থেকে 10 মাইক্রোমিটার। তাহলে বাবারা আমি একবার তোমাদেরকে বলে দিই, একবার একটু রিক্যাপ শুনে নিই। দেখো আমরা জানি কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। এই কোষ প্রাচীরের আমাদের থাকবে কয়টা পর্দা? 3টা। প্রথমে আসবে লাল কালারের মধ্য পর্দা। মধ্য পর্দা গঠন হয় 2টা জিনিস দ্বারা, কি কি? ফ্রাইমোপ্লাস্ট এবং পেকটিন দ্বারা। শেষ চলে আসবো এরপরে প্রাইমারি পর্দা। প্রাইমারি পর্দা গঠন হয় 3টা জিনিস দ্বারা, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এবং প্রাইমারি পর্দা যেহেতু কম একটু মোটা, এটার পুরুত্ব হচ্ছে 1 থেকে 3 মাইক্রোমিটার। শেষ চলে আসবে এরপরে দেখো সেকেন্ডারি পর্দা বা সেকেন্ডারি প্রাচীর। 3টা দেখো হলুদ, মানে স্তর অনেক বেশি, এবং সেকেন্ড মানে যেহেতু 2, এদের উপাদান থাকবে 2টা, একটা নাম সেলুলোজ এবং আরেকটা নাম হচ্ছে লিগনিন। এবং এদের পুরুত্ব যেন কত হবে? 5 থেকে 10 মাইক্রোমিটার। তাহলে আমরা মোটামুটি কিন্তু পড়া কমপ্লিট। এইদিকে আর একটা কথা, এই যে দেখো ফাঁকা স্থান দেখা যাচ্ছে, এই ফাঁকা স্থানটাকে বলা হয় পিট। তাহলে এইদিকে একটা ফাঁকা স্থান পিট, এইদিকে একটা ফাঁকা স্থান পিট। এই 2 পিট মিলে দেখো মুখোমুখি যেহেতু, এই জন্য এদেরকে বলা হবে পিট পেয়ার। আর এই পিট পেয়ারের মাঝখানে যে এই যে আমাদের লাল কালারের যে পর্দাটা, এটাইকে কিন্তু বলা হচ্ছে পিট মেমব্রেন। আর মনে রেখো পিট মেমব্রেন কিন্তু এক ধরনের মধ্য পর্দা। পিট মেমব্রেন এক ধরনের কি পর্দা? মধ্য পর্দা। এখন একটা কথা হচ্ছে যে তোমরা আমাকে
তোমরা আমাকে একটা কথা বলো যে আমাদের কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীরের কাজের মধ্যে একটা কাজ আছে না, যে একটা কোষের সাথে আরেকটা কোষের সংযোগ রক্ষা করা, বিভিন্ন ধরনের এনজাইম, হরমোন ইত্যাদি আদান প্রদান করা এবং কোষের কাঠামো এবং দৃঢ়তা গঠন করা, তাই না? তাহলে আচ্ছা, শেখ শারমান, আচ্ছা পিট মেমব্রেন, ওকে। তাহলে দেখো কিভাবে করবে, কারণ এইখানে দেখো অনেক মোটা কিন্তু এখানে একটু পাতলা, তাহলে এই জায়গাটা দিয়ে কিন্তু কোষের একটা কোষ থেকে আরেকটা কোষে বিভিন্ন জিনিসের আদান প্রদান সংগঠিত হবে। তাহলে এই যে আদান প্রদান সংগঠিত হবে, আদান প্রদান সংগঠিত হওয়ার জন্য তো আমাকে রাস্তা থাকতে হবে, কিন্তু এখানে তো একটা পর্দা আছে, পিট মেমব্রেন বা মধ্য পর্দা আছে। কিভাবে তাহলে আদান প্রদান হবে? পথ তো নাই, ছিদ্র তো নাই। তাহলে চলে আমরা একটু দেখে নিই এটাকে কি বলা হয়। একটু খেয়াল করো আর কি, এই জায়গায় একটু ভালো করে মনোযোগ দাও। আমি এটা একটু মুছে দিলাম আর কি, আচ্ছা একটু আমি মুছে দিলাম, একটু মুছে দিলাম প্রাইমারি পর্দার এইটা। এখন তোমরা একটা জায়গাতে একটু খেয়াল করবা, দেখো বাবা এই যে পিট মেমব্রেন, এই পিট মেমব্রেনটাকে আমি যদি একটু বড় করে ড্র করি, ধরে রাখো এটা একটা লাল কালারে দিই, ধরে রাখো এটা একটা পিট মেমব্রেন। এই পিট মেমব্রেনের অনেক জায়গাতে ছোট ছোট ইয়ে থাকে, ছোট ছোট ধরে রাখো এরকম ছিদ্র থাকে, তাই না? তাহলে পিট মেমব্রেনে যে ছোট ছোট ছিদ্র থাকে, এই যে ধরো এখানে একটা ছিদ্র, এখানে একটা ছিদ্র, এইখানে একটা ছিদ্র, এই যে ছিদ্রগুলো থাকবে, যদি এটাকে আমি বড় করে দেখি, এই ছিদ্রকে বলা হয় প্লাজমোডেজমাটা। তোমরা সবাই জানো এটাকে বলা হচ্ছে কি বলো তো? প্লাজমোডেজমাটা। সবাই একটু বলো প্লাজমোডেজমাটা। সৌরভকে একটু বলো সাউন্ডটা একটু কম দিতে, কারণ আজকে যেহেতু সাউন্ডের প্রবলেম হচ্ছে আর কি। ওকে, তাহলে বলো এই যে ছোট ছোট ছিদ্র, এটাকে কি বলা হচ্ছে? প্লাজমোডেজমাটা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে কোথায় বলো তো? আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের মধ্যপর্দা বা পিট মেমব্রেনে যে সূক্ষ্ম ছিদ্র থাকে তাকে কি বলা হচ্ছে? প্লাজমোডেজমাটা। আর এই প্লাজমোডেজমাটা পথেই কিন্তু একটা কোষ আরেকটা কোষের সাথে কি রক্ষা করে বলো? একটা কোষ আরেকটা কোষের সাথে তাদের আন্তঃকোষীয় যে সংযোগ এটা রক্ষা করে। ক্লিয়ার এতটুকু জিনিস? ওকে, সবাই একটু উত্তর দাও। ইস্তেক উত্তর দিয়েছে, খালিদ উত্তর দিচ্ছে, মেঘ উত্তর দিচ্ছে প্লাজমোডেজমাটা। ভেরি গুড, প্লাজমোডেজমাটা। এই তো আমাদের তো হয়ে গেল আর কি। চলো এখন আমরা তাহলে নেক্সট স্লাইডের দিকে একটু যাই, এইটাতে আসি। দেখো এখানে কিছু পার্থক্য যেটা আমাদের অলরেডি পড়া কিন্তু কমপ্লিট। খেয়াল করে দেখো মধ্যপর্দা, মধ্যপর্দা সবার প্রথমে আসে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রথম স্তর। ওকে, প্রাইমারি পর্দা, প্রাইমারি মানে কিন্তু প্রথম, বাট প্রাইমারি পর্দা আসে কিন্তু দ্বিতীয় স্টেপে, এই জন্য এটাকে বলা হয় দ্বিতীয় স্তর। তাহলে যদি কখনো এমসিকিউ আসে দ্বিতীয় স্তর কোনটা, তাহলে তোমাকে কিন্তু বলতে হবে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি পর্দা। আর সেকেন্ডারি পর্দা নাম মনে হইলেও সেকেন্ড, বাট এটা কিন্তু আসে 3 নাম্বার ধাপে, এই জন্য এটাকে বলা হয় তৃতীয় স্তর। গেল এটা কমপ্লিট। এরপরে চলে আসি অবস্থান। অবস্থানের মধ্যে দেখো মধ্যপর্দা তো সবার থাকবে, বা পিট মেমব্রেন সবার থাকে, সকল কোষে থাকে, মানে উদ্ভিদ কোষে। আচ্ছা, এরপরে চলে আসি অপেক্ষাকৃত নতুন কোষ, ভাজক টিস্যু এবং বিপাকীয় কোষে। আর সেকেন্ডারি পর্দা থাকবে ভাজক এবং বিপাকীয় কোষে তৈরি হয় না। একটু খেয়াল করে দেখো, ভাজক এবং বিপাকীয় কোষে এটা কি তৈরি হয় না। তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়াইলো? মধ্যপর্দা সকল উদ্ভিদ কোষে থাকবে, প্রাইমারি পর্দা ভাজক এবং বিপাকীয় কোষে থাকবে, আর যেটা সেকেন্ডারি পর্দা এটা কিন্তু ভাজক এবং বিপাকীয় কোষে মূলত তৈরি হয় না এটাতে। ওকে, চলো আসি স্তরের সংখ্যা। অলরেডি তোমরা কিন্তু ছবি দেখে বুঝতে পেরেছো মধ্যপর্দা কিন্তু 1 স্তর, প্রাইমারি পর্দা 1 স্তর, কিন্তু সেকেন্ডারি পর্দা ছিল কত স্তর বলো তো? 3 স্তর। সেকেন্ডারি পর্দা ছিল কত স্তর? 3 স্তর। ওকে, আচ্ছা প্লাজমোডেজমাটা, সবাই একটু দ্রুত উত্তর করতে হবে, প্লাজমোডেজমাটা। আচ্ছা, এরপর দেখো পুরুত্ব। পুরুত্বর মধ্যে কিন্তু আমরা মধ্যপর্দার কিন্তু পুরুত্ব লিখি নাই। প্রাইমারি পর্দা যেটা সেটা পুরুত্ব ছিল কিন্তু 1 থেকে 3 মাইক্রোমিটার। সেকেন্ডারি পর্দা যেটা সেটা পুরুত্ব ছিল কিন্তু 5 থেকে 10 মাইক্রোমিটার, এটা আমরা জানি আর কি। ওকে, পিট পেয়ার খণ্ডিত নয়, খণ্ডিত এবং খণ্ডিত। আচ্ছা, এটা আমাদের ইম্পর্টেন্ট, খুব বেশি এই জায়গাতে না। চলো আসি দেখো রাসায়নিক উপাদান। রাসায়নিক উপাদানও কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। কি কি বলো তো? মধ্যপর্দায় থাকে পেকটিক অ্যাসিড, ওকে, এবং ফ্র্যাগমোপ্লাস্ট অথবা পেকটিক অ্যাসিড এবং পেকটিন। ওকে, প্রাইমারি পর্দায় সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা জিনিস থাকে, সেলুলোজ, হেমিসেলুলোজ এবং কি গ্লাইকোপ্রোটিন। আর আমাদের সেকেন্ডারি পর্দায় দেখো মূলত থাকে 2টা জিনিস, একটা সেলুলোজ এবং লিগনিন, সেলুলোজ এবং লিগনিন। তাহলে এখানে দেখো সেকেন্ডারি পর্দার ক্ষেত্রে আমাদের কি লেখা রয়েছে? সেলুলোজ, লিগনিন, সুবেরিন, গ্লাইকোপ্রোটিন, হেমিসেলুলোজ। কিন্তু ভুল করা যাবে না, আমাকে কম লিখতে হবে বাট ভালো লিখতে হবে। তাহলে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সেলুলোজ এবং লিগনিন, সেলুলোজ এবং লিগনিন। তাহলে আমার সাথে সাথে আরেকবার বলি, প্রাইমারি পর্দায় কি কি থাকবে? প্রাইমারি পর্দায় থাকবে আমাদের 3টা জিনিস, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। সেকেন্ডারি পর্দায় মূলত থাকবে কয়টা জিনিস? 2টা জিনিস, একটা নাম সেলুলোজ আর একটা নাম হচ্ছে লিগনিন। আর সবার প্রথমে যেটা আসবে সেটাকে বলা হয় মধ্যপর্দা। মধ্যপর্দায় থাকে কিন্তু ওই যে ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন। আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, যে মধ্যপর্দা কেন জেলির মতো নরম বা থকথকে? দেখি সবার আগে কে উত্তর দেয়। মধ্যপর্দা
মধ্যপর্দা কেন জেলির মতো নরম বা থকথকে? ওকে, মধ্যপর্দা কেন নরম বা থকথকে এটা একটু বলো দেখি, সবার আগে কে উত্তর দিচ্ছে? দেখা যাক উত্তরটা কি দেয়, পরবর্তী স্লাইডে আমরা একটু চলে যাই আর কি। ওকে, ইলা উত্তর দিয়েছে আচ্ছা পেকটিনের জন্য, হ্যাঁ ভেরি গুড। খালিদ উত্তর দিয়েছে পেকটিনের জন্য। আচ্ছা, তাহমিদা উত্তর দিয়েছে প্লাজমা ডেজমাটার জন্য। না তাহমিদা, এটা ভুল হয়েছে। প্লাজমা ডেজমাটা হচ্ছে মধ্যপর্দায় বা প্লাজমা মেমব্রেনে যেই ছোট ছোট ছিদ্র থাকে তাকে বলা হচ্ছে কি বলতো, তাকে বলা হচ্ছে প্লাজমা ডেজমাটা। আর প্লাজমা ডেজমাটার কারণে কিন্তু কোষ প্রাচীর একটা কোষ আর একটা কোষের সাথে সংযোগ রক্ষা করতে পারে, তাই না? আচ্ছা পেকটিন, ভেরি গুড ভেরি গুড। শেখ শারমান উত্তর দিয়েছে, জোহরা উত্তর দিয়েছে, রাতুল উত্তর দিয়েছে, সাবরিনা উত্তর দিচ্ছে, আলিপ উত্তর দিচ্ছে। হ্যাঁ ওকে, সবারটা হয়েছে। তুলিমনি উত্তর দিয়েছে পেকটিন। ওকে, চলো আসো, এখানে আমাদের কিছু কথা বলা রয়েছে সেলুলোজ। সেলুলোজ নিয়ে আমরা অলরেডি কিন্তু পড়া শেষ, কিন্তু কারণ সেলুলোজটা হচ্ছে কিন্তু আমাদের কোষ প্রাচীরের সবচেয়ে অন্যতম উপাদান। ওকে, এবং কোষ প্রাচীরে যে সকল কার্বোহাইড্রেট থাকে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে সেলুলোজ এবং পেকটিন, সেলুলোজ এবং পেকটিন। কারণ আচ্ছা তার মধ্যে আচ্ছা লেখা রয়েছে হেমিসেলুলোজ এবং এটা হচ্ছে পেকটিনই প্রধান। আচ্ছা যাই হোক, সেলুলোজ ছাড়াও, কারণ সেলুলোজ তো সবচেয়ে বেশি থাকে, সেলুলোজ থাকে 40%, পেকটিন থাকে 30% এবং হেমিসেলুলোজ থাকে প্রায় 20%। তো দেখো রাসায়নিক গঠন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রাসায়নিক গঠনের মধ্যে দেখো সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেলুলোজ 40%, ওকে, পেকটিন থাকে এরপরে দেখো 30% এবং হেমিসেলুলোজ থাকে কত 20%। আর হ্যাঁ 10% আমাদের কি থাকবে, 10% থাকে হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তাহলে আমাকে একটা কথা বলি তো, হেমি শব্দের অর্থ কিন্তু অর্ধেক। তাহলে তোমার বড় ভাই সেলুলোজ যদি 40% হয়, হেমি মানে তো অর্ধেক, তাহলে হেমিসেলুলোজ কত শতাংশ হবে, 20%। ক্লিয়ার? তাহলে সেলুলোজ 40, হেমিসেলুলোজ কত 20, আর পেকটিন হচ্ছে আমাদের কত বলতো, পেকটিন আসবে হচ্ছে 30% আর গ্লাইকোপ্রোটিন মাত্র 10%। এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট পেকটিনের জন্য আর কি। ওকে, এরপরের দিকে এটা একটা এক্সট্রা ইনফরমেশন, আমাদের অনেকের বই এটা নাই, সবাই একটু ভালো করে এটার স্ক্রিনশটও দিয়ে রাখতে পারো। সেটা হচ্ছে পেকটিন 3 প্রকার, একটা হচ্ছে প্রোপেকটিন, পেকটিন এবং পেকটিক অ্যাসিড। আবারও বলি, পেকটিন মূলত 3 প্রকার, প্রোপেকটিন, পেকটিন এবং পেকটিক অ্যাসিড। ক্লিয়ার? এতটুকু জিনিস এটা একটু মনে রাখবা। আর দেখো কোষ প্রাচীরের উপাদান হিসাবে যে সকল হেমিসেলুলোজ পাওয়া যায়, মানে হেমিসেলুলোজের কয়েকটা জাতের নাম দেওয়া রয়েছে, এর মধ্যে একটা নাম হচ্ছে জাইলান, গ্যালাকট্যান, গ্লুকেন, মানান ইত্যাদি। এছাড়াও কোন কোন কোষ প্রাচীরের ক্ষেত্রে সুবেরিন এবং ওয়াক্স থাকে। বাবা ওয়াক্স মানে হচ্ছে মোম, ওয়াক্স WAX, ওয়াক্স মানে কি বলতো, ওয়াক্স মানে হচ্ছে মোম। ওয়াক্স মানে কি, ওয়াক্স মানে হচ্ছে মোম। আশা রাখি মনে থাকবে তোমাদের এইটা। ওকে, 40, 20, 30, হ্যাঁ সবাই উত্তর দিচ্ছ আর কি, সবাই উত্তর দিচ্ছ তোমরা। আমাকে আর একটু কমেন্টে একটু জানাও আর কি, ভাইয়া স্লাইড। হ্যাঁ ওকে, অবশ্যই রাতুল, স্লাইডগুলো তোমরা সবাই পেয়ে যাবে, আজকের স্লাইড পাবা, আজকে দাগানো বই পাবা। আর আমি তো বললামই যে মাস্টার টপিক কোর্স উইল বি ব্লাস্ট, মাস্টার টপিক কোর্স মাস্টার টপিক কোর্সের মতোই হবে। আর যারা HSC 26 বা 25 যারা রয়েছে, একটাই কথা বলে রাখি, এই মাস্টার টপিক কোর্সগুলো তুমি করো, আশা রাখি কখনো কোনো অংশে কোনো জায়গা থেকে তুমি লসে পড়বা না। শুধু একটু ধৈর্য ধরে আধা ঘন্টা থেকে 45 মিনিটে ক্লাসটা করো, দেখো আজকে না 1 মাস পরে তুমি তোমার নিজের পরিবর্তন বুঝতে পারবে আর কি। আমি তো সবসময় অফলাইনেই থাকি, তোমাদের অনলাইনে নিজের কাজের জন্য বা নিজের পড়াশোনার জন্য হয়তো একটু কম ছিলাম, বাট এখন তো তোমরা একটাই কথা বলবো যে এইরকম পাবা না আর কি। আর দাগানো বই তো আজকে রাত্রে আবারও একটা যাবে আমাদের পেজবাসী, আজকে তোমাদের জন্য আরও একটা সুপার দাগানো বই যাচ্ছে, প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। আর এই প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসে মনে রেখো আর কি, নতুন বইয়ের যে সকল ইনফরমেশন এক্সট্রা আসছে সেই ইনফরমেশনগুলো আমরা কিন্তু লাল কালি দিয়ে ড্র করে দিচ্ছি আর কি, যাতে করে তোমরা বুঝতে পারো কোনটা নতুন আর কোনটা পুরাতন। এইরকম কষ্ট করে মানে এত বই চমৎকারভাবে কারো পক্ষে এখন পর্যন্ত দাগা দেওয়া সম্ভব না। তো বিশ্বাস রাখো, আস্থা রাখো, দেখো কত কিছু হয় আর কি। ওকে, ওয়াক্স বিশেষ তথ্য এইখান থেকে কিন্তু আমি আজকে লেকচারের শুরুতেই একটা কথা বলেছিলাম। দেখো ছত্রাক এবং ব্যাকটেরিয়া, বলতো ছত্রাক যেহেতু একটু কঠিন, এই জন্য কঠিনের জন্য এর কোষ প্রাচীর কিন্তু কাইটিন নির্মিত, আর ব্যাকটেরিয়া একটু তুলতুলে ভাব আছে, নরম নরম ভাব আছে, এই জন্য এটার নাম হচ্ছে লিপোপ্রোটিন। তাহলে বলো ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, আমার সাথে সাথে একটু বলো, যারা যারা পড়ছো একসাথে বলবা কাইটিন, ছত্রাক কাইটিন, ছত্রাক কাইটিন, গুড। এরপরে দেখো কোনটা আসবে, এরপর হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কোনটা LP
এলপি মানে লিপোপ্রোটিন। এটা কিন্তু এমসিকিউ সবচেয়ে বেশি আসা প্রশ্ন, সবচেয়ে। ওকে, এরপরে দিকে চলে আসি। দেখো শৈবালের কথা বলেছে, শৈবালের কোষ প্রাচীর। দেখো শৈবালের ক্ষেত্রে গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড। মনে রাখার একটা জিনিস খেয়াল করি, দেখো শৈবালের ক্ষেত্রে কিন্তু এটা কার্বোহাইড্রেট জাতীয় জিনিস, যেহেতু এটা উদ্ভিদ না, কার্বোহাইড্রেট জাতীয় জিনিস বেশি থাকে। তাহলে এই যে দেখো পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড মানেটা কি? পলিস্যাকারাইডটাকে বলা হচ্ছে অনেকগুলো স্যাকারিন। অনেকগুলো স্যাকারিন মানে কি? স্যাকারিন তো আমরা জানি মূলত আমাদের হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ। তাহলে এদের গ্লাইকোপ্রোটিন থাকবে, গ্লাইকো মানে যে গ্লাইকোজেন, এটাও কার্বোহাইড্রেট জাতীয়, পলিস্যাকারাইড এটাও কার্বোহাইড্রেট জাতীয়। তাহলে ছত্রাকের শৈবালের ক্ষেত্রে থাকবে গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড। এখন চলে আসো এককোষী শৈবাল ডায়াটম, এটা একটু স্পেশাল একটা জিনিস। ডায়াটমের ক্ষেত্রে থাকে সিলিসিক অ্যাসিড, খুবই ইম্পর্টেন্ট। ডায়াটমের ক্ষেত্রে কি থাকে? সিলিসিক অ্যাসিড। আবার আমার সাথে বলো তো ডায়াটমের ক্ষেত্রে কি থাকবে আমাদের? সিলিসিক অ্যাসিড। ওকে, এটা কিন্তু একটু বেশ ইম্পর্টেন্ট। আর একটা কথা বলা রয়েছে, দেখো আর্কিয়াদের কোষ প্রাচীর। বাবা আর্কিয়া মানে কি বলতো? আর্কিয়া বলতে আমরা বুঝি ওই যে আর্কিগোনিয়াম টাইপের, মানে আদিকোষীদের কথা। আর্কিয়াদের ক্ষেত্রে কি কি থাকবে? আমাদের থাকবে গ্লাইকোপ্রোটিন স্তর এবং পলিস্যাকারাইড। অর্থাৎ দেখো আমাদের শৈবাল এবং এই যে আর্কিয়া, শৈবাল এবং আর্কিয়া মানে আদিকোষীদের ক্ষেত্রে একই জিনিস থাকবে, গ্লাইকোপ্রোটিন এবং পলিস্যাকারাইড। তাহলে বলো আমাদের এখান থেকে মনে রাখতে হবে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এক নাম্বার জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের ছত্রাক। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত। এরপরে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লিপোপ্রোটিন নির্মিত। এরপরে চমৎকারভাবে একটা জিনিস, সেটা হচ্ছে ডায়াটম। এটা কিন্তু প্রচুর আসে। ডায়াটম হচ্ছে সিলিসিক অ্যাসিড। আবারও বললাম ডায়াটম কোন অ্যাসিড? সিলিসিক অ্যাসিড। যদি পারো এটা তোমরা একটা স্ক্রিনশট তুলে রাখতে পারো। আমি একটু স্ক্রিন থেকে একটু সরে গেলাম, টপাট কইটা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো আর কি তোমরা। ওকে, আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় এতক্ষণে তোমাদের স্ক্রিনশট তোলা কমপ্লিট। আচ্ছা, সিলিসিক অ্যাসিডের সংকেত কি ভাই? সিলিসিক অ্যাসিডের সংকেত লাগবে না ভাই, ঠিক আছে? শুধুমাত্র মনে রাখো সিলিসিক অ্যাসিড। কেমিস্ট্রি ক্লাস না তো। আর সিলিসিক অ্যাসিডের সংকেত আমার জানা মতে মেডিকেলের এই জগৎ পর্যন্ত কখনো কোনোদিন আসে নাই। ওকে, আর আসার কোনো সুযোগও নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো সিলিসিক অ্যাসিডের সংকেত আসে নাই, বুয়েটেও কখনো আসে নাই, তো ভুলে যাও। আর একটা জিনিস মনে রেখো, আমি ঠিক সেটাই পড়াই। আমার একটা ট্যাগলাইন আমরা ইউজ করি, যতটুকু প্রয়োজন ততটুকুর আয়োজন। মনে রেখো তোমার একাডেমিক এবং অ্যাডমিশনে তোমাকে কিন্তু অনার্স মাস্টার্স বা পিএইচডি করার জন্য এখানে তোমরা কেউ আসোনি। তোমরা মূলত এসেছো তোমাদের এইচএসসিতে একটা ভালো রেজাল্ট এবং সেই সাথে সাথে কিন্তু অ্যাডমিশনে একটা চান্স পাবা। আশা রাখি যারা তোমরা অফলাইনে আমার ব্যাচে পড়ো তারা তো তোমরা জানোই, আর অনলাইনে এতটুকুই বলে রাখি যে তোমাদের জন্য যতটুকু প্রয়োজন ইনশাল্লাহ ঠিক ততটুকুই তোমরা পাবা। কারণ বেশি ইনফরমেশন মাথায় রেখে আমার সহজ জিনিস ভুলে গেলে কখনো কোনোদিন কিন্তু অ্যাডমিশনের চান্স হয় না। সো অ্যাডমিশন আমার যাতে কমন জিনিসগুলো কখনো ভুল না হয়, আর এই জন্য কিন্তু আমাদের মাস্টার টপিক কোর্স। ওকে, চলো তাহলে আমাদের এটা গেল। এরপরে দেখে আমরা একটু চলে যাই আর কি। দেখো সেটা হচ্ছে আমাদের কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট এবং এটি কিন্তু ঝামেলাকর। কোষ প্রাচীরের কি গঠন? সূক্ষ্ম গঠন। যেভাবে পড়াচ্ছি ঠিক সেভাবে একটু মনে রাখবা আর কি। ক্লিয়ার? দেখো ফার্স্ট অফ অল কোষ প্রাচীরের ক্ষেত্রে যেহেতু এইখানে থাকে আমাদের সেলুলোজ, তাই না? সেলুলোজ কিন্তু গঠন হয় আমাদের রাসায়নিক তার নাম যেটা, সেটা হচ্ছে বিটা ডি। কি এটা? বিটা ডি তার রাসায়নিক নামের ক্ষেত্রে বিটা ডি গ্লুকোজ। কি বলতো? আলফা ডি গ্লুকোজ তো স্টার্চের ক্ষেত্রে যাবে, আর বিটা ডি গ্লুকোজ কার ক্ষেত্রে যাবে? সেলুলোজের ক্ষেত্রে যাবে। ক্লিয়ার? যেহেতু কোষ প্রাচীর এখানে তো গ্লুকোজ স্টার্চ থাকবে না, থাকবে সেলুলোজ। তাহলে দেখো বিটা ডি গ্লুকোজ, এবং মনে রাখবা অসংখ্য বিটা ডি গ্লুকোজ। এখানে একটু লিখে দিই এক্সট্রা করে, এখানে কি হবে? অসংখ্য। বলো, আবারও বললাম, অসংখ্য বিটা ডি গ্লুকোজ মিলে তৈরি হবে আমাদের একটা কি বলতো? সেলুলোজ অণু। কি তৈরি হবে? একটা সেলুলোজ অণু। এখানে একটু লিখে রাখো সেলুলোজ অণু। তাহলে আমাদের কিন্তু এখান থেকে দেখো অসংখ্য বিটা ডি গ্লুকোজ মিলে তৈরি হবে একটা সেলুলোজ অণু। আবারও বলে রাখলাম একটা সেলুলোজ অণু। এরপর দেখো সেলুলোজ অণু থেকে তৈরি হবে সেলুলোজ চেইন। সেলুলোজ চেইন থেকে সৃষ্টি হবে ক্রিস্টালাইন মাইসেলি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মনে রেখো কোষ প্রাচীরের সূক্ষ্ম গাঠনিক একক। আবারও বলে দিলাম, কোষ প্রাচীরের কি একক বলতো? সূক্ষ্ম গাঠনিক একক। কোষ প্রাচীরের সূক্ষ্ম গাঠনিক এককের নাম হচ্ছে মাইসেলি। কোষ প্রাচীরের সূক্ষ্ম গাঠনিক এককের নাম কি বলতো? ক্রিস্টালাইন মাইসেলি। ক্লিয়ার? এই মাইসেলি মিলে তৈরি হবে মাইক্রোফাইব্রিল, মাইক্রোফাইব্রিল মিলে তৈরি হবে ম্যাক্রোফাইব্রিল, এবং এরপরে তৈরি হবে ফাইবার বা সুতা। তাহলে সবাই একসাথে আমরা একটু বলি। আচ্ছা, আমার মনে হয় আমাদের ইয়েতে দেখা যাচ্ছে না আর কি, নিচেরটাতে আর কি, এইটাতে এই পর্যন্ত আসে নাই সম্ভবত। তো যেই হোক, যদি না আসে তাহলে এইখানে আমি লিখে দিলাম উৎপাদন হবে ফাইবার।
উৎপাদন হবে কি ফাইবার, এটা একটু লিখে রাখো। তাহলে সবাই একসাথে বলো তো, একসাথে সবাই একটু জোরে জোরে বলি আর কি। দেখো আমরা প্রথমে কোনটা আসবে, বিটাডি গ্লুকোজ, বিটাডি গ্লুকোজ থেকে যেটা হবে সেটা হচ্ছে সেলুলোজ, সেলুলোজ থেকে আসবে কোনটা, সেলুলোজ চেইন, সেলুলোজ চেইন থেকে আসবে ক্রিস্টালাইন মাইসেলি, তারপর আসবে মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল এবং ফাইবার। একসাথে সবাই আর একবার বলো, তোমরা নিজেরা যে যেখানে আছো সেখান থেকে একটু মনে মনে বা একটু জোরে জোরে বলো তো। প্রথমে কি, বিটাডি গ্লুকোজ, প্রথমে কি বিটাডি গ্লুকোজ, বিটাডি গ্লুকোজ থেকে উৎপাদন হবে কি সেলুলোজ অণু, সেলুলোজ অণু, অনেকগুলো সেলুলোজ অণু মিলে তৈরি হবে সেলুলোজ চেইন, ক্লিয়ার। সেলুলোজ চেইন মিলে তৈরি হবে ক্রিস্টালাইন মাইসেলি এবং মিলে তৈরি হবে একটা মাইক্রো, অনেকগুলো মাইক্রো মিলে তৈরি হবে একটা ম্যাক্রো, আর ম্যাক্রো থেকে পরবর্তীতে উৎপাদন হবে ফাইবার। এটাকে কিন্তু বলা হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গাঠনিক একক এবং এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট তোমাদের। আচ্ছা আচ্ছা, তাহলে মাইসেলি কোষ প্রাচীরের সূক্ষ্ম গাঠনিক একক, ইস্তেক উত্তর দিয়েছে। আচ্ছা বিটাডি, হ্যাঁ বিটাডি। তাহলে দেখো এই জায়গাতে আমরা কিভাবে একটু মনে রাখবো, অসংখ্য বিটাডি গ্লুকোজ মিলে, সবাই একটু মনোযোগ দাও বাচ্চারা, অসংখ্য বিটাডি গ্লুকোজ মিলে তৈরি হবে একটা সেলুলোজ অণু। কয়টা সেলুলোজ অণু? একটা সেলুলোজ অণু, মনে করে রাখো, ক্লিয়ার। এরপরে দেখো 1 থেকে 3000 সেলুলোজ অণু মিলে তৈরি হবে একটা সেলুলোজ চেইন, একটা সেলুলোজ চেইন এককে আসবা। আবার দেখো এরকম 100টি সেলুলোজ চেইন মিলে তৈরি হবে একটা ক্রিস্টালাইন মাইসেলি, ক্লিয়ার। আবার এরকম 20টি মাইসেলি নিয়ে তৈরি হবে একটা মাইক্রো ফাইব্রিল, মানে ছোট মাইক্রো মানে তো ছোট, ফাইব্রিল মানে সুতা, ছোট ছোট সুতা। আর এরকম 250টা মাইক্রো মিলে তৈরি হবে একটা ম্যাক্রো ফাইব্রিল। আর এইরকম কয়েকটি, এখানে অসংখ্য না লিখে লিখতে পারো কয়েকটি, এরকম কয়েকটি ম্যাক্রোমেলে তৈরি হবে একটা ফাইবার বা ওই যে যেটাকে আমরা বলি সেলুলোজ সুতা আর কি। তাহলে আমি আরেকবার একটু বলে দিই, সবাই সংখ্যাগুলো কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মাইসেলি, মনে রাখবা 20টি মাইসেলি মিলে মূলত আমাদের তৈরি হবে একটা মাইক্রোফাইব্রিল, এটা খুবই ইম্পর্টেন্ট, ক্লিয়ার। তাহলে বলো, এটা কিন্তু তোমাদের গ নাম্বার প্রশ্ন আসে, আগে বলে দিলাম এটা কিন্তু গ নাম্বার প্রশ্ন আসবে। তাহলে সূক্ষ্ম গঠন একবার আমার সাথে সাথে বলো সবাই। একটা কি হচ্ছে, অসংখ্য বিটাডি গ্লুকোজ মিলে তৈরি হচ্ছে একটা সেলুলোজ অণু। এরকম 1 থেকে 3000 সেলুলোজ অণু মিলে তৈরি হচ্ছে একটা সেলুলোজ চেইন, এককে আসবা। এরকম 100টি সেলুলোজ চেইন মিলে তৈরি হচ্ছে একটা মাইসেলি। মাইসেলিতে একটু থামবা, কারণ এই মাইসেলিটা হচ্ছে কোষ প্রাচীরের সূক্ষ্ম গাঠনিক একক, সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি, ক্লিয়ার। আর এরপরে কি, এরকম 20টি মাইসেলি মিলে তৈরি হবে একটা মাইক্রো, ক্লিয়ার। এরকম 250টি মাইক্রো মিলে তৈরি হবে একটা ম্যাক্রো, আর কয়েকটি ম্যাক্রোফাইব্রিল মিলে তৈরি হবে একটা ফাইবার। আশা রাখি তোমাদের কোষ প্রাচীরের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের পড়ানো কমপ্লিট, আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই। ওকে, তাহলে বলো তো, আমাকে একটু কমেন্ট করে একটু জানাও তো, কোষ প্রাচীরের সবচেয়ে সূক্ষ্ম গাঠনিক এককে কি বলা হয়? আবিদ একটু বসো কোন একটা জায়গায়, বস তো, একটু বস, ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। ওকে ওকে ওকে, আমাকে একটু বলো, আমাদের একটু পেজটা পারলে একটু ঘুরে দেখো, আমি যেহেতু গ্রুপে আছে তোমরা একটু পেজটা একটু দেখো। আচ্ছা, ক্রিস্টালাইন মাইসেলি, ভেরি গুড, তাহমিদা উত্তর দিয়েছে মাইসেলি। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, বলো তো আমাদের প্রাইমারি প্রাচীরের পুরুত্ব কতটুকু? সবাই একটু বলো, প্রাইমারি প্রাচীরের পুরুত্ব কতটুকু আর কি। আমাদের ক্লাস কিন্তু এখনো 45 মিনিট হয় নাই, এখন কেবল আমাদের ক্লাস হয়েছে কত মিনিট আর কি, 40 মিনিট ক্লাস হয়েছে আর কি, আমরা বেশিক্ষণ ক্লাস নেব না আর কি। ওকে, আচ্ছা মাইসেলি অনেকে ক্লাস দেখছো আর কি তোমরা, অনেকে। আচ্ছা, মাইসেলি উত্তর দিচ্ছে, আরমান মুন্না দেখছে আর কি সবাই। আচ্ছা ওকে, পনমিতা মাইসেলি, ভেরি গুড। তাহলে আমাকে একটা উত্তর দাও তো, সে উত্তরটা হচ্ছে যে আমাদের প্রাইমারি পর্দার পুরুত্ব কতটুকু, দেখি কত মাইক্রোমিটার, এতটুকু বলো, প্রাইমারি পর্দার পুরুত্ব কত মাইক্রোমিটার। ওকে, এটা সবাই একটা তুলে নিও, আমি তোমাদের এটা তো দিয়েও দিব আর কি। আচ্ছা, এরপরে আমাদের বলছে কোষ প্রাচীরের কাজ। বাবারে, কোষ প্রাচীরের কাজ যুগে যুগে কালে কালে পড়ে আসছো। কোষ প্রাচীরের মেইন কাজ কি? কোষের আকার রক্ষা করা, কোষের দৃঢ়তা প্রদান করা, কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করা, একটা কোষের সাথে আরেকটা কোষের কি রক্ষা করা, সংযোগ রক্ষা করা বা সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপন করা। বাট কথাটা হচ্ছে, আমাকে কি একটু জানাও তো, যে আমাদের এই যে কোষের সাথে কোষের যে সংযোগ রক্ষা করে, আচ্ছা সে যদি একটা দিয়েছে 1 থেকে 3 মাইক্রোমিটার, ভেরি গুড। সে যদি মেঘা উত্তর দিয়েছে 1 থেকে 3 মাইক্রোমিটার। আচ্ছা ভাইয়া, লাস্টে তো কোষ প্রাচীর তৈরি হয়, ফাইবার আর কোষ প্রাচীর কি এক? হ্যাঁ, ফাইবারটা বলতে যে সেলুলোজকে বোঝানো হচ্ছে। ওকে, অনেকগুলো তো সেলুলোজ মিলিত কোষ প্রাচীর গঠন হবে আর কি। ফাইবার মানে বোঝানো হচ্ছে অনেক মোটা সুতা, মানে একদম পুরো, অনেক পুরো আর কি।
ইতিকথা দিয়েছে 1 থেকে 3 মাইক্রোমিটার, ভেরি গুড। খালিদ উত্তর দিয়েছে, তারপর জোহরা উত্তর দিয়েছে। হ্যাঁ, তোমাদের সবাটাই ঠিক হয়েছে। তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে যে সাইটোপ্লাজমিক সংযোগ, একটা কোষ আরেকটা কোষের মধ্যে সাইটোপ্লাজমিক সংযোগ রক্ষা করে কোনটি? সাইটোপ্লাজমিক সংযোগ রক্ষা করে কোনটি? কোন উপাদানটা আমাকে একটু কেউ বলতে পারবা? সাইটোপ্লাজমিক সংযোগ রক্ষা হয় কোন জিনিসটা দ্বারা আর কি? আমাকে কি একটু কমেন্টে একটু বলতে পারবা? যারা লাভার্স আমাদের পেজে যারা দেখছো তারা একটু বলতে পারো। আর একটু বলো, আমি একটু দেখি। প্রজ্ঞা পনমিতা উত্তর দিচ্ছে 1 থেকে 3। হ্যাঁ, ওকে, উত্তর দিচ্ছ। আমাদের আর একটু ফার্স্ট উত্তর দাও, দ্রুত আমাদের একটু উত্তর দাও। আচ্ছা, প্লাজমোডেজমাটা, খালিদ উত্তর দিয়েছে প্লাজমোডেজমাটা, ভেরি গুড। সাইটোপ্লাজমীয় সংযোগ রক্ষা হয় প্লাজমোডেজমাটা, কারণ প্লাজমোডেজমাটা থাকে আমাদের পিট মেমব্রেনে, আর যাহা পিট মেমব্রেন তাহাই কিন্তু আমাদের কি বলতো, তাহাই কিন্তু আমাদের এক ধরনের মধ্যপর্দা। আরমান উত্তর দিয়েছে প্লাজমোডেজমাটা, আলিপ উত্তর দিয়েছে প্লাজমোডেজমাটা। আচ্ছা, ইয়াসমিন উত্তর দিয়েছে প্লাজমোডেজমাটা, ভেরি গুড, অনেক চমৎকার হয়েছে। আশা রাখি ক্লাসগুলো তোমরা সবাই পরবর্তীতে আমি একটু করে নিবা। আচ্ছা, এরপরে এই কাজের কথা, এটা তোমরা বলা হয়ে গেছে আর কি আমাকে। এরপর আমরা একটু চলে আসি, সেটা হচ্ছে আমাদের আজকের লাল সবুজে দাগানো যে বইটা, সেটা নিয়ে তোমাদের সামনে আমরা একটু আলোচনা করব। আর এই আলোচনার জন্য আবিদকে আমি ডেকে নিব, আবিদ যাতে এই জিনিসটা তোমাদের সবার সাথে একটু মূলত একটু আলোচনা করে দেয় আর কি। আবিদকে আমি ডেকে নিচ্ছি। লাল সবুজে আমাদের দাগানো বইটা কি কি থাকছে এটা নিয়ে আমাদের অনেক বিস্তর কথাবার্তা হবে। ওকে, আবিদ, লাল সবুজে দাগানো বই নিয়ে তোমার পরিচয়টা বা আমাদের একটু পরিচিতি পর্ব করে আমরা তারপরে লাল সবুজে দাগানো বইটাতে চাই আমরা একটু। আসলে তোরা তো দেখছেই, আমরা টাইম না আমাদের পরিচিতি পর্ব পরে দেখি। আমরা হচ্ছে মেইনলি আমাদের কাজটাগুলো দেখি। আপনি মনে হয় কালকে রাতে লাইভে গেছিলেন মনে হয় বইটা নিয়ে? ছোট্ট একটু লাইভ ছিল। কেন আমাদের বইটা এতটা সেরা? আমাদের বইটা আসলে কেন সেরা এটা কিন্তু আমরা আগেও বলছি। আর মেইনলি আমাদের হচ্ছে আজমল স্যারের বইটা আজকে দেখাচ্ছি আমরা। নেক্সটে হয়তো আমাদের আবুল হাসান স্যারের বই যেটা আছে, যে জায়গাগুলো আমাদের নতুন আসছে আমরা এগুলো হচ্ছে দেখাবো, ঠিক আছে? তো আমি একটু আলোচনা করতেছি আমাদের হচ্ছে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, অর্থাৎ আজমল স্যারের যে নিউ এডিশন যে বইটা আসছে 24 এডিশন যেটা আসছে, এটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, বাট খুব একটা হিউজ সব জায়গাতে না, কিছু কিছু জায়গাতে একটু পরিবর্তন আসছে। গতকাল রাত্রে আমরা যখন লাইভে গেলাম তখন কিন্তু তোমাদের এই বইটা নিয়ে, মানে 2024-এর যে এডিশন, এই বইটা নিয়ে তোমাদের সাথে কিছু কথা হয়েছিল যে বড় বড় পরিবর্তন কোথায় আসছে। সত্যি কথা বলতে সবচেয়ে পরিবর্তন আসছে একটা হতে, সেটা হচ্ছে পরিপাক অধ্যায়। তোমাদের যে পরিপাক অধ্যায় আছে ডিজিজ নিয়ে, জাস্ট কিছু ডিজিজ, যেমন পেপটিক আলসার, গল স্টোন, তারপরে সিস্টিক ফাইব্রোসিস যদিও আমাদের পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে, ওকে, তারপরে আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম। বাবারা, এটা কিন্তু আহামরি কঠিন জিনিসটা, তোমাদের যদি 10 মিনিট পরে 10 মিনিট ওই নতুন টপিকটা কিন্তু টোটালি শেষ হয়ে যাবে। আর হ্যাঁ, বইয়ের ভেতরে ছোট ছোট কিছু জায়গায় সংখ্যাতাত্ত্বিক বা লাইনগত কিছু পরিবর্তন আসছে। আর তোমাদের কথা দিয়েছিলাম যে নতুন বইয়ের, তোমরা যারা আগের বই ব্যবহার করো, তোমরা যদি বই নাও কেনো, ইনশাল্লাহ আমাদের নতুন বইয়ে আমরা যেভাবে দাগিয়ে দিব, বিশ্বাস করো কোথাও পাবা না। ওদের একটু মেইনলি খেয়াল করেন যে কোথাও পাবা না লাল দাগ দেওয়া, যেটা লাল কালার। আমি এটা শেষ করে নিই। মূলত আমাদের তোমাদের লাল সবুজে দাগানো বই, যে লাল দাগটা, এই যে দেখো, এটা যদিও বা লাল বলা যাবে না, যে লাল কালারের টাইপটা তোমরা দেখতে পাবা, ওইটা মনে রেখো যে নতুন বইয়ের আপডেট ভার্সন। অর্থাৎ যারা তোমরা পুরাতন বই পড়ো, তাহলে তোমরা আমাদের এই পিডিএফটা দেখলে অটোমেটিক্যালি বুঝে যাবে যে আদৌ কোন লাইনটা বা কোন টপিকটা শুধু নতুন আসছে। ক্লিয়ার? বাট খুব বেশি আসে নাই, যতটুকু আসছে দেখো আমরা সবকিছু লাল দাগে দাগাই দিচ্ছি। তাহলে লাল দাগ মানে বুঝবা যে এটা কিন্তু তোমাদের নিউ ইনফরমেশন আসছে। আশা রাখি এর থেকে আর ভালো করে দাগানো বই কিছু হতে পারে না, নেভার এভার। আর আমরা হচ্ছে কিন্তু মেইনলি আমাদের নোটের ব্যাপারটা তোরা দেখছে, আমরা যে যদি একটু জুম করি, ওকে, আমাদের দাঁড়াও আচ্ছা, আলোচনা করো। আমরা একটু হচ্ছে জুম করে দেখি আমাদের যে নোটটা, এই নোটটা আমরা হচ্ছে মেইনলি কিন্তু ফলো করি হচ্ছে মেইনলি জুলজি ক্ষেত্রে আজমল স্যার, আর এছাড়া হচ্ছে এক্সট্রা আমরা কি আলিম স্যার, মাজেদা ম্যাম, যেসব তথ্যগুলো আছে আমরা এই তথ্যগুলো পড়বো কিভাবে অন্য রাইটারের বই থেকে। আমরা কিন্তু প্রত্যেকটা, যেমন দেখা যাচ্ছে আমাদের অতিরিক্ত তথ্য এখানে আলিম স্যারের বইয়ের দেওয়া আছে, আজমল স্যারের পড়তেছি, যে যে লাইনগুলো দরকার সেই লাইনগুলো কিন্তু অবশ্যই আমরা নোট আকারে দিচ্ছি। তার মানে তার কিন্তু এক্সট্রা করে অন্য বই কিন্তু দেখা লাগতেছে না বা পড়া লাগতেছে না, ঠিক আছে? আমরা হচ্ছে আমাদের নিউ এডিশনে যে লাইনগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা মেইনলি লাল কালার, বোর্ডে বোঝা যাচ্ছে না তেমন একটা, জাস্ট পিঙ্ক কালার, যেটা তোমরা ভালো বোঝো,
সেটা হচ্ছে কিন্তু নিউ ইনফরমেশন, আর আমাদের যে সবুজগুলো দেওয়া আছে এইগুলো হচ্ছে আমাদের দাগানো লাইনের কিন্তু মেইন ইনফরমেশন, ঠিক আছে। আর যেটা বুঝবো আমাদের হচ্ছে অতিরিক্ত যে তথ্যগুলা সেগুলো কিন্তু আমাদের নোট আকারে দেওয়া আছে। কিন্তু দেখো তুমি আলিম স্যারের বইয়ের তথ্য পড়তে যাবা, সেখানে দেখবা লাইনে পরীক্ষাতে আসে এরকম পৃথিবীতে কয়টি হটস্পট আছে এখনো পর্যন্ত 25টা, এটা কিন্তু আজমল স্যারের বইতে নাই। এটা কোন বইয়ের ইনফরমেশন? এটা হচ্ছে কিন্তু আলিম স্যারের বইয়ের ইনফরমেশন। আমরা কিন্তু সবগুলো কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে অতিরিক্ত তথ্য আজমল এবং আলিম স্যার। আজমল এবং আলিম। এবং তোমাদের এতটুকু কথা বলি, তোমরা অনেকে আমাদের পেইড যে পিডিএফ সেটা কিনতে চেয়েছো, আমাদের অবশ্যই আমাদের পেইড পিডিএফ তোমরা পাবা, বাট আমাদের আরেকটু সাজানো একটু বাকি রয়েছে। আজকে রাত্রে তোমাদের এই অধ্যায়ের কিন্তু ফ্রি পিডিএফটা তোমরা পেয়ে যাবে কিন্তু আমাদের লাইভ, আমাদের যেটা বায়োলজি লাভার্স পেজ রয়েছে সেইখানে। আর যে কথাটা না বললেই না, সেটা হচ্ছে এই বইটা যারা দাগায় রাখবে, আমি একটা কথা বললাম যে তোমাদের একাডেমিক থেকে শুরু করে মেডিকেল অ্যাডমিশন পর্যন্ত কোনো জায়গায় আমার মনে হয় যে মানে 99% তোমার কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আরো একটা জিনিস সহজ করেছে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের এই যে জায়গাটা আমরা একটু খেয়াল করি, এই জায়গাটা কিন্তু আমাদের একটু হিজিবিজি লাগতেছে, দেখে কোন ইনফরমেশনটা পড়বো আমি, কিন্তু সেটাও কিন্তু আমার এই বক্সে, যেটা হচ্ছে আমাদের বক্স আকারে যে নোট দেওয়া আছে, এই নোটে কিন্তু আমি পড়ার জন্য সহজ করেছি। কেমন তোমরা একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে যেসব প্রাণীর যৌন প্রজনন ঘটে সেগুলো হচ্ছে জাইগোট ক্লিভেজ প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ব্লাস্টোমিয়ার নামক ভ্রূণীয় কোষ সৃষ্টি করে, ঠিক আছে। একটা লাইন পড়তে গেলে অনেকটা তোমার কিন্তু লেট হচ্ছে, আসলে কি ওই লাইনটা হচ্ছে তুমি কত শর্টলি ভাবে ইনফরমেশনটা মনে রাখবা সেজন্য কিন্তু আমরা দিচ্ছি। দেখা যাচ্ছে ভ্রূণের যে প্রতিটি কোষ সেটা হচ্ছে আমাদের কি ব্লাস্টোমিয়ার বলি। নিরেট যে সুসজ্জিত দশা কোষগুলো কিন্তু নিরেট আকারের এবং সুসজ্জিত আকারে থাকে, তাকে আমরা কি বলি মরুলা দশা, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু বইতে লাইনটা অনেক বড়, এবং তোমাদের জন্য সহজ করার জন্য কিন্তু আমি টপিক আকারে কিন্তু ওই নোটটার ভিতরে কিন্তু সহজ করে দিচ্ছি, বুঝছো। তোমাদের যে জায়গাগুলো মনে হবে যে কঠিন, ওই জায়গাগুলো তো অবশ্যই নোট আকারে পাবা, ঠিক আছে। আমরা মোটামুটি জানি যে আসলে তোমাদের পড়তে কোন জায়গাগুলো কঠিন মনে হবে, আমরা কিন্তু সেই এক কঠিন জায়গাগুলোকে কিন্তু সহজ করার জন্য নোট আকারে দিয়েছি, বুঝছো। ওই যে নোটে খালি যে তোমার আদার্স রাইটার ইনফরমেশন তা থাকবে না, কিন্তু ওই নোটটাতে কোন ডাইরেক্ট ইনফরমেশন থাকবে মূল বইতে থাকবে, সাথে সাথে ওই মূল বইয়ের কোন জায়গাগুলো তুমি পারবা না সেই জায়গাগুলো কিন্তু আমরা নোট আকারে করে দিছি, বুঝতে পারছো। তা আমরা চেষ্টা করতেছি তোমাদের পড়াটা খুবই খুবই এবং মানে সহজ করে দেওয়ার, জন্য। হ্যাঁ, কিন্তু বাকিটা কষ্ট কিন্তু তোমাদের করা লাগবে, এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট। ফার্স্ট দেখাচ্ছে আমরা কিন্তু এই বইয়ের কাজগুলো করতে করতে আমাদের এমন হয় ফজরের আজান দেয়, বুঝতে পারছো, তাও কিন্তু কাজ শেষ হয় না। চেষ্টা করতেছি। আমাদের ক্লাস আজকে আমাদের ক্লাস আজকে তোমাদের কেমন লাগলো, বা তোমাদের আজকে যারা যারা তোমরা অফলাইনে যারা করো তারা তো তোমরা জানোই, অফলাইনে যারা করো তোমরা জানোই, আমাদের আরেকজন মেন্টর আমাদের সৌরভ, ও আসছে আর কি তোমাদের সামনে ক্লাস অবশ্যই দেখা হবে। তো আমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাদেরকে একটু জানাবা আর কি। আর আমাদের আরো অনেকগুলো মেন্টর সামনে আসবে আর কি ইনশাল্লাহ একে একে। এই তো আমাদের আজকে কিন্তু ক্লাসটা আগেই বলেছিলাম, ক্লাস কিন্তু 1 ঘন্টা বেশি হবে না। হ্যাঁ, কিন্তু আমার একটা জিনিস যে তোমরা ক্লাস শেষে স্লাইডটা পেয়ে যাবে, আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে এটা তোমাদেরকে স্লাইডটা দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের পড়া কিন্তু আরো সহজ হবে। ওকে ভাইয়া, এইগুলো ভালোভাবে বোঝা যায় না তো কোনটা ভাইয়া, এগুলো ভালোভাবে বোঝা যায় না। পিডিএফ না বোঝার দরকার নাই, এখন পিডিএফ পেয়ে যাবে। আচ্ছা, তোমাকে তো পিডিএফ বুঝতে হবে না, তোমরা তো পিডিএফ তো দেখাইলাম তোমাদেরকে ডেমো, আমরা কি কি ফিচার দিচ্ছি এটা তোমাদেরকে দেখালাম ডেমো হিসাবে আর কি। ওকে সৌরভ, কিছু বলতে চাও তাদেরকে? কি বলবো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে এই আর কি। তো আমি আচ্ছা, এখন কমেন্ট না, ওদের আগে ক্লিয়ার করো, ওদের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম। তো তোমরা সবাই আশা করি ভালো আছো। আজকে হচ্ছে প্রথম ক্লাস ছিল, কোষ প্রাচীরের ক্লাস। তো মাস্টার টপিক যে সাইকেল আমাদের শুরু হলো, সাইকেল অনে আমাদের আশার বাইরে গিয়ে কিন্তু অনেক মানে আমাদের টার্গেট ছিল মোটামুটি যে 500 মতো, সর্বোচ্চ 500 মানে আমরা 1000 প্লাস হচ্ছে আজকে আমাদের গ্রুপে, প্রাইভেট গ্রুপে যুক্ত হয়েছে। তো আশা করি তোমরা হচ্ছে আরেকটা কথা ভাই কিন্তু বলছে যে আজকের যে ক্লাস অর্থাৎ কোষ প্রাচীরের যে ক্লাসটা হইলো, তোমার হচ্ছে ক্লাসের নোটটা তোমরা আশা করি সবাই করবা, করে হচ্ছে গ্রুপে দিবা। পরে কিন্তু এই নোটটা বায়োলজি লাভার্স পেজ এবং গ্রুপে দুইটাতে আপলোড দিবা, ঠিক আছে। আর ইনস্টিটিউট হিসেবে যে থাকবে তার অবশ্যই নামটা মেনশন করবা, আর তোমরা চেষ্টা করবা ওই যে ক্লাসের নোট যতটুকু তোমাকে পড়াইছে ওইটুকুই করবা, বুঝতে পারছো। তো এই নোটগুলা তোমাদের কিন্তু করে রাখলে তোমাদের কাজে লাগবে। কখন কাজে লাগবে? তোমরা যখন রিভিশন পার্টে যাবা, মূল বইটা পড়ার পরে রিভিশন দিবা, তখন কিন্তু নোটটা পড়লে কিন্তু তোমাদের পড়াটা আরো ইজি হয়ে যাবে। তো সবাই বলেন, সমস্যা নেই।
তো এই যে নোটটা করে আবিদ বলল যে নোটটা করে দেওয়ার কথা, তো তোমরা গ্রুপে নোটটা দিলে কি হবে যে তোমরা যে কতটুকু পড়ছো কি পড়ছো না এটা আমরা বুঝতে পারবো প্রথম কথা। আর যারা নোট দিবে তোমার নোট দেখে কিন্তু আরেকজন নোট করতে বা তোমার দেখে যে পরে ভালো হবে তাদেরকে অবশ্যই পুরস্কারের ব্যবস্থা একটা করা যেতে পারে। তো তোমরা আশা করি নোট করবা। আর হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব যা আছে যদি মনে চাই যে না করা দরকার ক্লাস, তো সাইকেল অনেক যুক্ত হয়ে যাওয়ার কথা বলবো। আর অনেকে মেসেজ দিচ্ছে যে হচ্ছে দাগানো বই, আশা করি খুব তাড়াতাড়ি দাগানো বই, আমাদের বিবিকিউ এমসিকিউ বই, বিবিকিউ এমসিকিউ বই তোমরা সবকিছু পেয়ে যাবা। তো দেখা হবে বিজয়, সামনের ক্লাসে আমাকেও দেখতে পাবা। আশা করি সামনে ভালো কিছু হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখন যাও, জাস্ট ওদের সাথে একটু লাস্ট বিদায়টা নিয়ে নিই আর কি। তো আমার আজকে ক্লাসের যে ব্যাপারটা ছিল, প্রথমে আমাদের একটু ক্লাসটা শুরু করতে একটু প্রবলেম হয়েছিল, কারণ আমাদের একই সাথে দুইটা জায়গাতে আজকে স্ট্রিমিং হচ্ছে। আমাদের একটু সাউন্ডে একটু প্রবলেম হচ্ছিল, আশা রাখি নেক্সট দিন থেকে এটাও হবে না। আমাদের অনেক ইকুইপমেন্টস নিয়ে আমরা যাচ্ছি। সর্বশেষ তোমাদের নেক্সট যে টপিক, এই টপিকটাও দারুণ একটা ক্লাস হবে আমাদের এই গ্রুপে। তোমরা এইখানে কিন্তু কেউ আপলোড দিবে না তোমাদের ক্লাস নোট, ক্লিয়ার? এই গ্রুপে শুধুমাত্র আমাদের ক্লাস হবে, ক্লাসগুলো আমরা ক্রমান্বয়ে থাকবে। তোমরা ক্লাস নোটটা সুন্দর করে দয়া করে আপলোড দিবে আমাদের বায়োলজি লাভার্স যে গ্রুপটা, সেইখানে আর কি। আমি খুবই কৃতজ্ঞ থাকবো। আর তোমরা আজকে ক্লাস শেষে রাত্রের মধ্যে তোমরা টেলিগ্রাম গ্রুপে আমাদের আজকের যে ক্লাসটা হয়েছে এটার দাগানো বই এবং এইটার যে আমাদের ক্লাস নোট, এইটা চমৎকারভাবে তোমরা পেয়ে যাবে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ সবাইকে। এটাকে ইন্ড করো।